পাত্র হিসেবে ভার্সিটির সব থেকে অপ্রিয় স্যারকে দেখবে তা কখনো ভাবেনি অর্ষা। হতভম্ব হতবাক হয়ে সবার সামনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অর্ষা ইরহামের দিকে। ইরহাম ভদ্রতার খাতিরে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বিরক্তও লাগছে বেশ তার। তার মা কি আর মেয়ে পেল না? এই বাদর মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেওয়ার চিন্তা করছে। অর্ষা হুট করে দাঁড়িয়ে যায়। অর্ষা ইরহামকে দেখে একটা ঘোরের ভেতর চলে গিয়েছে। আশেপাশের কিছু তার খেয়াল নেই। অর্ষা চেঁচিয়ে বলে, আমি কখনোই ইরহাম স্যারকে বিয়ে করব না। এই বদ অসভ্য লোককে জীবনেও আমার জামাই হিসেবে মেনে নিতে পারবো না আমি। অর্ষার এমন ব্যবহারে ড্রয়িং রুমে উপস্থিত থাকা প্রতিটা মানুষ হতভম্ব হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকাতাকি করছে। ইরহাম নিজেও লজ্জা পেয়ে যায়। সে কখনো ভাবেনি তাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে কোনোদিন। রাগও হচ্ছে প্রচুর। অর্ষার হুঁশ ফেরেও কোথায় কি বলে ফেলেছে। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা চোখ গরম করে তাকান। অর্ষা মাথায় ঘোমটা টেনে দৌড়ে সেখান থেকে চলে যায়। অর্ষা চলে যেতে ইরহামের বোন ইলমা ফিক করে হেসে দেয়। তার বেশ মজা লেগেছে অর্ষার কাণ্ড। ইরহামের মা আয়রা শেখ হেসে ফেলেন অর্ষার কাণ্ডে। তার অর্ষাকে ভীষণ পছন্দ হয়েছে। এই মেয়েই পারবে তার নাছোড়বান্দা বদমেজাজি রাগী ছেলেকে ঠিক করতে। আয়রা শেখ পরিবেশ ঠিক করতে বলে, অর্ষামা বেশ দুষ্টু, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে অর্ষামাকে। এমন একটা মেয়েই খুঁজতেছিলাম আমি। ইলমা মায়ের কথায় সহমত প্রকাশ করে বলে, আমারও আরশা আপুকে বেশ পছন্দ হয়েছে, ভাইয়ার সাথে ভীষণ মানাবে। অর্ষার আব্বু আসিফ আহমেদ লজ্জা পায় মেয়ের কাণ্ডে, কিন্তু ভীষণ অবাকও হয় আয়রা শেখের কাণ্ডে। আয়রার ব্যবহার দেখে মুগ্ধ হন তিনি। আসিফ আহমেদ লজ্জিত কণ্ঠে বলেন, কিছু মনে করবেন না আপা, ও ছোট মানুষ, বেশ দুষ্টু স্বভাবের মেয়ে। এই লাফালাফি, ছোটদের সাথে ঝগড়া, এগুলো করে বাড়ি মাতিয়ে রাখে। এমনি মেয়েটার মন মানসিকতা খুবই ভালো। আমার মেয়ে বলে বলছি না আপা। আয়রা হাসতে হাসতে বলেন, আরে ভাইজান, আপনি লজ্জা পাবেন না অর্ষামায়ের কাণ্ডে। ছোট মানুষ তাই এমন বলে ফেলেছে, আমরা কিছু মনে করিনি। আসিফ আহমেদ অস্থির নিঃশ্বাস ফেলেন। সে ভেবেছিল হয়তো আয়রা আরশাকে খারাপ ভাবছে। আসিফ আহমেদের খুব পছন্দ হয়েছে সবাইকে। কেমন হাসি খুশি সবাই। শুধু ইরহাম ছেলেটা একটু গম্ভীর, হাসে না, কিন্তু দেখতে মাশাল্লাহ ভীষণ সুন্দর। তার মেয়ের সাথে মানাবে বেশ। ইরহামের রাগের মাথা ফেটে যাচ্ছে। এই বাচ্চা মেয়েটা তাকে সবার সামনে অপমান করেছে। না, ইরহাম কিছুতেই এটা মেনে নিতে পারছে না। ইরহাম যদি এখন বাসায় থাকতো তাহলে জিনিসপত্র ভাঙচুর করে নিজের রাগ কমাতে পারত। এখন কি করবে সে? আরিশা মা, যাও তো ইরহাম বাবাকে অর্ষার কাছে নিয়ে যাও। ওদের একটু একান্তে কথা বলার প্রয়োজন আছে। আসিফ আহমেদ কথাটা তার ছোট মেয়ে আরিশাকে বলেন। আরিশা আহমেদ কথায় ইরহামের ঘোর কাটে। ইরহাম সবার আড়ালে বাঁকা হেসে আরিশার পেছনে যেতে থাকে। আরিশা তাকে একটা রুমের সামনে এনে তাকে ভেতরে যেতে বলে চলে যায়। শয়তান অসভ্য ব্যাটারে আমি জীবনেও বিয়ে করব না। বেয়াদ্দপ লোক ভার্সিটিতে সব সময় আমায় জ্বালিয়ে মারে, এখন বিয়ে করে সারাদিন জ্বালানোর পরিকল্পনা করছে। আমি জীবনেও বিয়ে করব না তোকে, বজ্জাত ইরহামের বাচ্চা। হঠাৎ নিজের মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই চমকে চোখ খোলে অর্ষা। চোখ খুলে নিজের এত কাছে ইরহামকে দেখে ভয় পেয়ে যায়। ইরহাম গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিজের অবস্থান মনে পড়তেই ধাক্কা মেরে সরিয়ে দেয় ইরহামকে। উঠে বসে শাড়ি ঠিক করে নেয়। অর্ষা এত সময় বিছানায় এলোমেলোভাবে শুয়ে কথাগুলো বলছিল। আপনি তো অসভ্যের ওপর অসভ্য, চরম লেভেলের অভদ্র পুরুষ মানুষ। একটা মেয়ের রুমে কি কেউ এইভাবে নক না করে ঢুকে পড়ে? অর্ষা ইরহামের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলল। অর্ষাকে রাগতে দেখে ইরহাম বাঁকা হেসে অর্ষার দিকে এক পা করে আগাতে থাকে। অর্ষা ভর পেয়ে নিজেও পিছাতে থাকে। পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে যায়। আপনি এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? ভালো হবে না বলে দিলাম। আ- আর একটু এগোবেন না? ইরহাম অর্ষার একদম কাছে এসে বলে, এই যে দেখো, তোমার একদম কাছে এসেছি। কি করবে তুমি? আর একটু আগে কি বলছিলে জানো? আমি তোমাকে জ্বালিয়ে মারি, তাই না? আপনি কিন্তু অতিরিক্ত করছেন ইরহাম স্যার। দূরে সরুন বলছি। আপনি তো ভীষণ অসভ্য দেখছি। একটা মেয়ে মানুষকে একা রুমে পেয়ে তাকে ভয় দেখাচ্ছেন। হঠাৎ করে ইরহামের চোখ লাল হতে থাকে।
অর্ষা ভয় পেয়ে যায় ইরহামকে রাখতে দেখে। ইরহাম রেগে অর্ষার বাহু চেপে ধরে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে ওভাবে সবার সামনে অপমান করার? হু দ্য হেল আর ইউ? তোমার মতো হাজার মেয়ে আমার পিছনে পড়ে আছে শুধু কথা বলার জন্য। সবার পছন্দ এক না স্যার। আপনি যেমন আমায় পছন্দ করেন না, তেমন আমিও আপনাকে পছন্দ করি না। ব্যথার জন্য অর্ষার চোখে পানি চলে এসেছে। ইরহাম অর্ষাকে ছেড়ে দূরে সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অর্ষা বাহুতে বেশ ব্যথা পেয়েছে। চোখ মুছে বলে, শয়তান বেটা, ছাগলের 5 নাম্বার পোলা, রাম ছাগল, বদমেজাজি, উগান্ডার হাতি। আমার মতো কিউট মাইয়ারে ব্যথা দেওয়া না, তোর কপালে বউ জুটবে না। হাহ, বেটা পশ্চাৎ। অর্ষা কি বলছে তা মাথায় আসতে ভয়ে ভয়ে ইরহামের দিকে তাকায়। ইরহাম কেমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অর্ষা মাথা নিচু করে নেয়। ইরহাম বেরিয়ে যায় রুম থেকে। ইরহাম বের হতেই অর্ষা বলে, আমাকে এই অর্ষাকে বিয়ে করতে চাইছেন স্যার? এখন আপনার সাথে কি কি হয় শুধু দেখতে থাকুন। আপনি অনেক জ্বালিয়েছেন আমায়, এখন আমার পালা, অসভ্য পুরুষ মানুষ। বাসায় আসতেই ইরহাম নিজের রুমের জিনিসপত্র ভাঙচুর করছে। নিচে বসে ইরহামের বাবা ইশফাক চৌধুরী তা শুনে আয়রাকে বলেন, হঠাৎ এই নবাবজাদার রাগ উঠল কেন? মেয়ে কি তার পছন্দ হয়নি নাকি? তুমি কিছু বলছো আয়রা? আয়রা কফি খাচ্ছিল। ইশফাক চৌধুরীর কথায় হাসতে হাসতে বলেন, আর বলো না, মেয়েটা তোমার ছেলের ভার্সিটির সেকেন্ড ইয়ারের ছাত্রী। বেশ দেখতে মেয়েটা। তোমার ছেলেকে টাইট করার জন্য এই মেয়ে একাই যথেষ্ট। কি বলো আয়ু? সত্যি আমার ছেলেকে ও কেউ টক্কর দিতে পারে? ভাবতেই খুব আনন্দ লাগছে। বলো তো মেয়েটা কি করছে? আয়রা ইশফাককে সব খুলে বলে। ইশফাক তো হাসতে হাসতে শেষ। যাক, অবশেষে কেউ একজন তো পেল যে ইরহামকে ভয়ও পায় না, আবার তাকে উচিত জবাবও দিতে পারবে। এটা ভেবেই বেশ খুশি হলেন দুজন। ইরহাম বেলকনিতে বসে সিগারেট টানছে। যখন অতিরিক্ত রাগ তখনই সে সিগারেট খায়। অদ্ভুত হলেও ইরহাম এটাই করে। ইরহাম বাঁকা হেসে বিড়বিড় করে বলে, You will pay for this. Get ready, Miss Orsha. Miss Orsha, you are already 1 minute 10 seconds late. অর্ষা মাথা নিচু করে নেয়। সে জানে এখন ইরহাম কালকের অপমানের প্রতিশোধ নেবে। ইরহাম ছেড়ে দেওয়ার লোক নয়, তা অর্ষা ভালো করেই জানতো। তবুও কিভাবে যে দেরি করে উঠল ঘুম থেকে, ভীষণ আফসোস হচ্ছে অর্ষার। I said something, Miss Orsha. অর্ষা কেঁপে উঠল ইরহামের ধমকে। সে ধীর গলায় বলল, আবার স্যার, আসলে জ্যাম থাকার জন্য একটু লেট হয়ে গেছে। আই এম সরি স্যার, আর কখনো হবে না। এটা ভার্সিটি, মিস অর্ষা। আপনার বাসা নয় যে এখানে 1 মিনিট লেট করলে সমস্যা হবে না। আপনি খুব ভালো করেই জানেন আমি টাইম মেনটেন করা পছন্দ করি। আমি আসার আগে সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হয়। আপনি যখন থাকতে পারেননি, সো আপনার শাস্তি তো আছেই। ভার্সিটি শেষ করে দেখা করবেন। অ্যান্ড আউট। শেষের কথাটা বেশ জোরেই বলে ইরহাম। অর্ষা কেঁপে ওঠে। ক্লাসের সবাই ইরহামের ভয়ে মুখ টিপে হাসছে। বের হয়ে যায় ক্লাসরুম থেকে। অর্ষার রাগ হয় ভীষণ। মাত্র 1 মিনিট লেট করেছে, তাতেই এত কথা শুনতে হয়েছে তার। অর্ষা ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। অর্ষা বিড়বিড় করে বকতে থাকে ইরহামকে। শালা বান্দর, হনুমানের নানা, তোর কপালে বউ জুটবে না। আমার মতো কিউট মেয়েকে সবার সামনে অপমান করা। বেটা, তোরে আমি এক উচিত জবাব দিবই। হ্যাঁ, না হলে আমার নামও অর্ষা না। কথাগুলো বলতে বলতে আনমনে হেঁটে ক্যান্টিনের দিকে যাচ্ছিল অর্ষা। তার ভেতরেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়ায় আগেই কেউ ধরে ফেলে অর্ষাকে। অর্ষা চোখ মুখ খিচে বন্ধ করে ভয়ে চিল্লিয়ে বলে, কোন শয়তানের নানারে আমাকে ধাক্কা মারলো? না না, আপনি অনেক ভালো, প্লিজ আমায় ছেড়ে দেবেন না। পড়লে আমার কোমর ভেঙে যাবে। আমার নাতি নাতনিরা আমাকে ভাঙা কোমরওয়ালা নানিমা বলে ডাকবে। অর্ষার উদ্ভট কথা শুনে হাহা করে হেসে দেয় রুশান। অর্ষা চোখ খুলে নিজের বেস্ট ফ্রেন্ড রুশানকে হাসতে দেখে। মেজাজ বিগড়ে যায়। অর্ষা রুশানকে দাঁত কেলাতে দেখে রুশানকে ধাক্কা মেরে সোজা হয়ে দাঁড়ায়। রুশান 2 কদম পিছিয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে বলে, ওই শেওড়া গাছের পেতনি, তোরে ধরে বাঁচাইলাম আমি, আর তুই আমাকে ধাক্কা মারছিস? বেয়াদব মাইয়া, মানুষের সাহায্য করতে নেই। তুই থামবি রুসাইনা? মেজাজ এমনিতেই কালকে থেকে বিগড়ে আছে, এখন তুই আর বিগড়াস না।
রুশান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কেন দোস্ত, তোর আবার কি হইল কি? কালকে তো নাচতে নাচতে পাত্রপক্ষের সামনে গেলি, আমারে ভুলেই গেছিলি, মনে আছে আমার? ফোন দিয়েছিলাম, ধরিসনি। শেষের কথাটা বেশ অভিমান নিয়েই বলল রুশান, কিন্তু অর্ষা সেসবে পাত্তা না দিয়ে বলল, আজকেও আমারে ওই ইমরান অসভ্য অপমান করছে। সমস্যাটা কি ভাই ওর? ও কি জীবনেও আপনারে অপমান করা ছাড়বে না? অর্ষার কথা শুনে রুশানের ভ্রু কুঁচকে গেল। ইরহাম স্যারকে তারও বেশ অপছন্দ কেন জানো? কারণটা রুশানের অজানা অবশ্য। রুশান আগ্রহ নিয়ে বলল, কেন, আজ কেউ তোকে অপমান করেছে? ইরহাম স্যার? হয় কালকের প্রতিশোধ নিচ্ছে বেটা। ওই যে অপমান করছিলাম না কালকে, এখনো ভোলেনি। কালকে? গতকালকে তুই কিভাবে স্যারকে অপমান করলি? স্যারের সাথে তো আর দেখাই হয়নি। অর্ষা রুশানের মাথায় থাপ্পড় মেরে বলে, গরু কোথাকার, কালকে পাত্র স্যারই ছিল, আর আমি ওনাকে সবার সামনে অপমান করে ফেলেছি। রুশান অবাক হয়ে বলে, ও তো কখনো ভাবতে পারেনি ইরহাম স্যার অর্ষাকে দেখতে যাবে। এসব কিছু জানতে চাইলে অর্ষা গড়গড় করে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে। রুশান তো সব কাহিনী জেনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যায়। ক্যান্টিনের সবাই রুশানের দিকে তাকিয়ে পড়ে। রুশান বেচারা ভীষণ লজ্জা পায়, তাড়াতাড়ি উঠে বসে। অর্ষা রুশানের কাহিনী দেখে ফিক করে হেসে ফেলে। কফি খেয়ে দুজন ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। রুশান কখনো ফার্স্ট ক্লাস করতেই পারে না, সবসময় ভার্সিটিতে আসতে লেট করে। আজকেও একই অবস্থা। এর জন্য কত যে বকা খেয়ে স্যার আর অর্ষার কাছে। তারপরে রুশান কোনো মতেই আসতে পারে না তাড়াতাড়ি। রুশান অর্ষাকে বলে, তুই আজকে ফার্স্ট ক্লাস না করে ক্যান্টিনে কেন এলি বলতো? তুই তো ক্লাস মিস করার মানুষ না। আবার ইরহাম স্যারের ক্লাস একদিন না করলে পরের দিন আর ক্লাসেই ঢুকতে দেয় না। আর বলিস না, 1 মিনিট লেট করেছি বলে ক্লাসে ঢুকতে দেয়নি ইরহামের বাচ্চা। কতগুলো ভাষণ দিয়ে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, অর্ষা তোর সাথে এই ইরহাম স্যারের কিসের শত্রুতা বলতো? তোরা দুজন দুজনকে দেখতেই পারিস না কেন? জানি না রে, কিন্তু স্যারকে আমার পছন্দ হয় না। বিরক্তিকর একটা লোক, কিন্তু কেন অপছন্দ তা জানি না। আর শুরু থেকেই স্যার আমাকে পেছনে লেগে আছে। ঠিক আছে, চল, এখন ক্লাস শুরু হবে। দুজন ক্লাসে এসে ধপ করে বসে পড়ে। অথই, মুহিব, নাইম উষার পাশে। ওরা চমকে পাশ ফিরে দুজনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অথই, রুশান, অর্ষা, মিহান, উষা, নাহিন, 6 জনের একটা গ্রুপ। জানে জিগার দোস্ত বলতে গেলে। ক্লাস শেষে বের হতেই একটা মেয়ে এসে অর্ষাকে বলল, মেয়েটা কথাটা বলেই চলে গেল। অর্ষা, রুশান, অথই সহ বাকি সবার থেকে বিদায় নিয়ে পা বাড়ায় ইরহামের কেবিনের দিকে। দরজা নক করে অর্ষা বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস অর্ষা। অর্ষা ভেতরে প্রবেশ করলো। ইরহামের সামনে এসে মিষ্টি হেসে বলে, আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ মিস অর্ষা, আপনি কি আপনার শাস্তির কথা ভুলে গিয়েছেন? ডোন্ট ওয়ারি, আমি থাকতে ভুলতে পারবেন না। না না স্যার, আমি তো ভুলিনি। আপনার যা ইচ্ছে হয় সেই শাস্তি দিতে পারেন। আই হ্যাভ নো প্রবলেম। ইরহাম কিছুটা অবাক হলেও বাঁকা হেসে বলে, ওকে, তাহলে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন। অর্ষা মনে মনে ইরহামকে বকতে বকতে কফি বানাতে যায়। কফি বানানোর সময় অর্ষার মাথায় তো সেই লেভেলের একটা বুদ্ধি আসে ইরহামকে জব্দ করার। কফি বানিয়ে রহস্যময় হাসি দিয়ে ইরহামকে কফিটা দেয়। ইরহাম একবার কফির দিকে তাকিয়ে অর্ষাকে বলে, মিস অর্ষা, কফিটা এবার আপনি খেয়ে নিন। অর্ষা চমকে ওঠে। ও কেন খেতে যাবে এই কফি? কফিতে যে ও শুকনো ঝালের গুঁড়ি মিশিয়েছে, এটা খেলে তো শেষ। ঝাল মোটেও খেতে পারে না অর্ষা। অর্ষা আমতা আমতা করে বলে, স্যার আমি কেন কফি খাবো? আর আমি তো কফি খাই না। ইরহাম উঠে অর্ষার দিকে এগোতে এগোতে থাকে। অর্ষা আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, ভাবলেশহীন হয়ে। ইরহামের ভীষণ রাগ হয়। সবাই তাকে ভয় পায়, এই মেয়ে কেন পায় না? ইরহাম অর্ষার বেশ কিছুটা কাছে এসে সন্দিহান গলায় বলে, আপনি কফিতে কিছু মেশাননি তো মিস অর্ষা? অর্ষা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
আমি আমি কেন কিছু মেশাতে যাব কফিতে? তার মানে আপনি বলতে চাইছেন কফিতে কিছু মেশাননি আপনি? ওকে, প্রুফ করুন। অর্ষা প্রুভের কথা শুনে কিছুটা ভয় পেলেও নিজেকে ইরহামের সামনে স্বাভাবিক রেখে বলে, আশ্চর্য, প্রুফ কিভাবে করব আমি এখন? উম, এটা আপনি খেয়ে প্রুফ করে দিন যে এটাতে কিছু নেই, তাহলেই হবে মিস অর্ষা। অর্ষার ফোন বেজে ওঠে তখনই। অর্ষা মনে মনে আল্লাহকে আর যে ফোন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ দেয়। অর্ষা ইরহামের দিকে তাকাতেই দেখল তার বিরক্তি হওয়া মুখশ্রী। অর্ষা ফোনের দিকে তাকাতেই আম্মু লেখা ভেসে উঠল। অর্ষা মুচকি হেসে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, বলো। ওপাশ থেকে অর্ষার আম্মু ইরিনা বেগম সালামের উত্তর দিয়ে মেয়েকে ধমক দিয়ে বললেন, কটা বাজে খেয়াল আছে তোর? বাড়িতে আসছিস না কেন? সরি আম্মু, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিয়ে ইরহামের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, স্যার আমি আসি তাহলে, আম্মু ফোন দিয়েছে, বাসায় যেতেই হবে। কথাটা বলে চেয়ারে থাকা ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে যায় অর্ষা ইরহামের কেবিন থেকে। ইরহাম রেগে কফির মগটা আছাড় মারে। একটা বার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না, বেয়াদব মেয়ে। ইরহাম নিজের উপরে বিরক্ত হয় নিজের কাজে। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে ইরহামের রাগটা আগের তুলনায় বেড়েছে। কন্ট্রোল করতে ভীষণ কষ্ট হয়। আজকে না হয় বেঁচে গেলেন মিস অর্ষা, বাট নেক্সট টাইম বাঁচার অপশন আমি রাখবো না। অর্ষা বাইরে আসতেই দেখে রুশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রুশান বাইকে হেলান দিয়ে ফোন টিপছিল। অর্ষা এসে ধাক্কা মেরে বলে, ঢং দেখে বাঁচি না বাপু, এমন ভাব ধরিস মাঝে মাঝে যেন তুই শাহরুখ খান বা সালমান খান, কিন্তু বিশ্বাস কর তুই হিরো আলমের লাইট ভার্সন ভাই। রুশান রেগে মেগে ফায়ার হয়ে যায়। ও ফোন পকেটে ঢুকিয়ে অর্ষার দিকে তেড়ে গিয়ে বলে, তুই নিজে কি হ্যাঁ শাকচুন্নি কোথাকার, শেওড়া গাছের পেতনি, আবার আমারে কইতে আসিস আমি নাকি হিরো আলমের লাইট ভার্সন? অর্ষা খিলখিল করে হেসে দিল। হাতের চুড়িগুলো শব্দ করে বাজতে হাত নাড়ানোর ফলে অর্ষা রুশানকে টিটকারি মেরে বলে, তুই নিজেই তো স্বীকার করলি যে তুই হিরো আলমের লাইট ভার্সন, তাই না আমার 1 মাসের ছোট চাচাতো ভাই? অর্ষার শেষের কথা শুনে রুশানের মেজাজ গরম হয়ে যায়। ও কিছুতেই মানতে চায় না অর্ষার থেকেও ছোট। অর্ষা সারা দিন এই নিয়ে খোঁটা দেয়। রুশান অর্ষার চুল টেনে ধরে বলে, অর্ষা শেওড়া গাছের পেতনি, আমি তোর থেকে মোটেও ছোট না। অর্ষা কম কিসে কয়েকটা কিল থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হলো 1 মাসের বড় বোনের গায়ে হাত দেওয়ার, বেয়াদ্দপ ছেলে, ভদ্রতা নেই কোনো? ওরে আমার ভদ্র মাইয়া রে, আইসে নাইজেরিয়ার রানী। দুজন রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে নিল এক দফা। কখনোই বলে না দুজনের একসাথে থাকলেই ঝগড়া মারামারি হবেই, কিন্তু কারো কিছু হলে অন্যজন পাগল হয়ে যায়। চিকনি চামেলি গান বাজতেই দুজন চমকে ওঠে, মারামারি করা থামিয়ে দেয়। রুশান তো ভয়ে লাফিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়েছে। অর্ষা রুশানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। রুশাইনা চল ভাই, আম্মু ফোন দিচ্ছে, দেরি হলে তুইও আমার সাথে বকা খাবি। দ্রুত বাইকে উঠে স্টার্ট দে। দিমু না আমি হিরো আলমের নাইট ভার্সন না, যা তুই আমি নিয়ে যেতে পারবো না। অর্ষা রুশানের কথা শুনে বাঁকা হাসে। তারপর রুশানের কানের কাছে ফিসফিস করে বলে, তুই যে কালকে ছোট চাচুর পকেট থেকে টাকা মেরে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছিস, বলে দেই চাচুকে, অনেক মজা হবে বল। রুশানের এতেই কাম সারা। এতক্ষণের বাহাদুরি শেষ। বেচারা কপাল চাপড়ায় নিজের, কেন যে তার এমন একটা 1 মাসের বড় চাচাতো বেস্ট ফ্রেন্ড থাকতে গেল। ঝামেলার শেষ নেই। রুশান মুখ গোমরা করে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। অর্ষা হেসে উঠে পড়ে। কাজ তো হয়েই গেল, মাত্র একটা কথায়। রুশান আর অর্ষা চাচাতো ভাই বোন। অর্ষাদের দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়ি। অর্ষার বাবা 2 ভাই, একসাথেই থাকেন সবাই মিলে। অর্ষা আর রুশান সারাদিন মারামারি ঝগড়া করে বাড়ি মাতিয়ে রাখে। অর্ষার সাথে ঝগড়া হওয়া গতকালকে রুশান উপস্থিত ছিল না, তাই কিছু জানেও না। বাড়ির সামনে অর্ষাকে নামিয়ে দিয়ে রুশান বাইক রেখে নিজেও চলে আসে দাদির সাথে দেখা করতে। দাদিমা বড্ড ভালোবাসে অর্ষা রুশানকে।
দুজন দৌড়ে দাদিমার রুমে প্রবেশ করে। দাদিমা তবজি গুনছিলেন। দুজনের দৌড়ে আসার শব্দে তসবি রেখে দেন। হাসেন জাহানারা বেগম দুজনের কাণ্ড দেখে। দুটো এত ফাজিল। কিরে এমন ছুটে এলি কেন? দুজন সাবধানে চলবি তো, পরে ব্যথা পেলে তো দুটোই ভ্যা ভ্যা করে কেঁদে বাড়ি মাথায় তুলিস। অর্ষা জাহানারা বেগমের পাশে বসে বলেন, উফ, বুড়ি তুমি এত কথা কও কেন? বেশি কথা বলে কিন্তু সতীন আসবে ঘরে, মনে রেখো। আমার সাদা জান কিন্তু এখনো ইয়াং আছে। রুশান ফিক করে হেসে দিয়ে বলে, আমার দাদিমাও কিন্তু এখনো সেই সুন্দরী আছে। তুই দাদাজানকে বিয়ে করে দিলে আমিও আমার দাদিমাকে বিয়ে দেব, না হলে নিজে বিয়ে করব। কি বলো দাদিমা? জাহানারা বেগম হাসেন দুজনের কাণ্ড দেখে। পেছন থেকে অর্ষার ছোট আব্বু আহিন আহমেদ দুজনের কান টেনে দাঁড় করিয়ে বলে, এই যে দুই বাঁদর, সমস্যা কি তোদের? আমার আম্মু আব্বুকে আবার বিয়ে দিতে চাইছিস? এত সাহস কোথা থেকে পাস বলতো? আব্বু ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি তো। তোদের দুইজনের বাদরামি কবে কমবে বলতো? বাড়িতে কাউকে থাকতে দেয় না। ইরিনা বেগম রুমে ঢুকে দুজনের দিকে চোখ পাকিয়ে বলে, তোরা ফ্রেশ না হয়ে এখনো এখানে আছিস? রুশান অর্ষা একে অপরের দিকে তাকিয়ে দুজন দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আহিন আহমেদ হেসে ফেলেন বাচ্চাদের কাণ্ডে। এত দুষ্টু দুইটা। আরিশাও হয়তো এত ফাজিল না। সবাই বের হয়ে যায় রুম থেকে। দা ভাই আসবো? ইলহামের রুমে নক করে ইলমা কথাটা বলল। ইলহাম ভেতরে আসতে বললে ইলমা রুমে প্রবেশ করে। ইরহাম ল্যাপটপে কাজ করছে। ইলমা ল্যাপটপটা নিয়ে বলল, দা ভাই শোনো না, তুমি না অনেক ভালো, আমার কিউট দা ভাই। ইরহাম চশমা খুলে রেখে বালিশে হেলান দিয়ে বলে, কি বলবি বলে ফেল, এত দরদ দেখাতে হবে না। কিছু লাগবে তোর? ইলমা ইরহামের কথায় গাল ফুলায়। ইরহাম হাসে, এক হাতে বোনকে জড়িয়ে ধরে বলে, এত গাল ফুলাতে হবে না, বল কি বলবি। ভাইয়া তোর জন্য সব করতে পারে। কথাটা শোনা মাত্রই ইলমার চোখ খুলতে চিকচিক করে ওঠে। সে তো এটা শোনার অপেক্ষায় ছিল। ইলমা জানে তার দাদা ভাই তাকে প্রচন্ড ভালোবাসে। ইলমা আমতা আমতা করে বলেই ফেলে, দা ভাই, আমি ভাবি হিসেবে অর্ষা আপুকেই চাই। প্লিজ প্লিজ দা ভাই, মানা করো না। তুমি তো কাউকে ভালোবাসো না, তাহলে সমস্যাটা কোথায়? ছোট ভাইও চায় তুমি অর্ষাকে বিয়ে করো। অর্ষাকে বিয়ে করার কথা শুনে ইরহাম রেগে যায় প্রচন্ড। বোনের সাথে রাগ দেখাতে চায় না। ইরহাম তাই শান্ত গলায় বলে, ইলমা তুমি এখন যাও, ভাইয়ের কাজ আছে অনেক। ইলমা ভাইয়ের কথা শুনে চমকে যায়। ইরহাম যখন রেগে যায় তখনই তুমি তুমি করে বলে। ইলমা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। ইরহাম বোনকে ভীষণ ভালোবাসে, তা আয়রা ইশফাক ভালো করেই জানে। তাই বিয়েতে রাজি করাতে ইলমাকে পাঠানো। ইরহাম পাশে থাকা ফুলদানি ছুঁড়ে মারে। নিচ থেকে ইলমা শব্দ পায়, ভয়ও পায়। আয়রা ইশফাককে বলে, এই ছেলে জীবনেও রাজি হবে না। যার নাম শুনলেই রেগে যায়, তাকে বিয়ে ইরহাম তো জীবনেও করবে না। ইশফাক হেসে বলে, জানো আয়রা, আমরা যাকে সব থেকে পছন্দ করি শেষ পর্যন্ত তারাই প্রেমে পড়ি। তুমি একদিন দেখে নিও, তোমার ছেলে ও আরশা বলতে পাগল হবে। সকাল থেকেই আকাশে মেঘ জমেছে। অর্ষা বিছানায় শুয়ে শুয়ে গেমস খেলছিল। তখনই রুশান এসে হাজির। অর্ষা ভ্রু কুঁচকে বিরক্তির কণ্ঠে বলে, এই অসময়ে আমার রুমে কি করছিস তুই? অর্ষা দেখ না, বাইরে কত সুন্দর কালো কালো মেঘ জমেছে, বাতাস বইছে। চল না একটু ঘুরে আসি, একা যেতে ভালো লাগছে না। অর্ষা জানালা দিয়ে বাইরে তাকায়। আসলেই আকাশে ঘন কালো মেঘ ছড়াছড়ি, শীতল বাতাস বইছে। অর্ষার বৃষ্টি আসার আগ মুহূর্তটা বেশ পছন্দের। সে রাজি হয়ে যায়। অর্ষার সাদা নীলের মিশ্রণে চুড়িদার পরে চুল খোলা রেখে চোখে কাজল পরে, হাতে সাদা নীল চুড়ি পরে বের হয় রুম থেকে। রোশন অর্ষাকে দেখে মাথায় থাপ্পড় মেরে বলে, এত সাজিস না বোন, তোর ওই পাগল ছাড়ি কপালে আছে। অর্ষা রোশনের চুল টেনে ধরে বলে, ভালো হয়েছে। ইরহাম স্যার যদি পাগল হন তাহলে আমিও পাগলের ডাক্তার। কিভাবে তার পাগলামি ঠিক করতে হয় তা খুব ভালো করেই জানি আমি। রোশন মুখ ভেঙচি কেটে বলে,
ও রে আমার ডাক্তার রে, হইছে, আপনি চাপেন আর চলেন। কি হলো, তোরা কি কোথাও বের হচ্ছিস? রোশানের আম্মু মৌ রহমান রোশান অর্ষাকে বের হতে দেখে কথাটা বলেন। রোশান ইনোসেন্ট ফেস করে বলে, হ্যাঁ আম্মু, দেখো না, এই অর্ষাটা নাকি এখন ঘুরতে মন চাইছে, তাই আর কি একটু বের হচ্ছি দুজন মিলে। মৌ রহমান ভ্রু কুঁচকে বলেন, এই দুপুরবেলায় বের হওয়ার প্রয়োজন নেই। অর্ষা মা, তুই বরং ছাদে গিয়ে বসে থাক, আমি কফি পাঠাচ্ছি। অর্ষা কটমট চোখে রোশানের দিকে তাকিয়ে তারপর মৌ রহমানকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলেন, ও ছোট মা, যাই না প্লিজ। দুই ভাই বোন মিলে একটু ঘুরেই আসবো, পাক্কা। প্লিজ প্লিজ যাই। মৌ রহমান হাসেন। মেয়েটাকে বড্ড ভালোবাসেন তিনি। একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু হলো না তার আর। দুটো ছেলে, তার রোশান রোহান। ছোটবেলা থেকে অর্ষাকে সেই কোলে পিঠে করে মানুষ করেছে, তাই কোনো আবদার ফেলতে পারে না। অর্ষার কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে, যাবি যা, কিন্তু রোশান, আমার মেয়ে যেন ঠিক মতো বাড়ি ফিরে। হ্যাঁ, ও তো তোমারই মেয়ে, আমি তো কেউ না। যাও, তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে, আমি গেলাম। রোশান গাল ফুলিয়ে হনহন করে বের হয়ে যায় বাড়ি থেকে। অর্ষা মৌকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ছোট আম্মু। শোনো আম্মু, আর আব্বুকে একটু সামলে নিও, আমার কিউটি ছোট আম্মুটা। বাই বাই। অর্ষা দৌড়ে বেরিয়ে যায়। মৌ হেসে বলেন, পাগলি মেয়েটা আমার। অর্ষা বাইরে এসে বাইকে উঠতেই রোশান বাইক স্টার্ট দেয়। শীতল বাতাস অর্ষাকে ছুঁয়ে দিচ্ছে। অর্ষা উপভোগ করছে। রোশান শহর থেকে অনেকটা দূরে চলে আসে, গ্রাম্য এলাকা। অর্ষা তো চারপাশের প্রকৃতি উপভোগ করছে। কিছু একটা দেখে চিল্লিয়ে বলে, ওই রুশাইন না, বাইক থামা। রোশান ভয়ে আরেকটু হলে গাছের সাথেই মেরে দিত। বাইক থামাতেই অর্ষা দৌড়ে কোথাও চলে গেল। রুশান নিজেই নিজের কপাল চাপড়ায় নিজের কাজে। সে কোন দুঃখে যে একে নিয়ে বের হলো, সে তো ভুলেই গিয়েছিল এই মেয়ের অভ্যাসই উল্টাপাল্টা কাজ করা। রুশান দৌড়ে অর্ষার কাছে চলে আসলো। অর্ষাকে বাচ্চাদের সাথে মজা করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছোট ছোট বাচ্চারা নদীতে মাছ ধরছে, লাফালাফিও করছে। অর্ষার ভীষণ ইচ্ছা হয় ওদের সাথে, তাই নিজেও নেমে পড়ে মাছ ধরতে। বাতাস এসে অর্ষার খোলা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ মাছ ধরার পর নদীর কিনারে বসে পড়ে অর্ষা। রোশানও পাশে এসে বসে পড়ে। অর্ষা কিছু সময় বিশ্রাম নিয়ে ধান ক্ষেতের কাছে আসে। বাতাসে ধানগুলো মিয়ে পড়ছে। অর্ষা দৌড়াদৌড়ি করছে আর রোশানও। তারপর দুজন আবার কিছুক্ষণ বসে। ছোট ছেলে মেয়েদের কাছ থেকে জানতে পারে সামনে কিছু দূরে মেলা বসেছে। অর্ষা লাফাতে লাফাতে রোশানকে বলে, রুশাইন না, চল চল, মেলা থেকে ঘুরে আসি, অনেকগুলো চুড়ি কিনবো, চল না। তোর না ঝুড়ি ঝুড়ি চুড়ি আছে, তুই আবারও চুড়ি কিনবি? এত চুড়ি দিয়ে কি করবি তুই? রোশান বেশ বিরক্ত হয়ে কথাটা বলে। চুরি ছাড়া এক মিনিটও চলতে পারে না এই মেয়ে। এত চুরি পছন্দ। মাঝে মাঝে রোশান চুরি কেনার ঠেলায় বিরক্ত হয়ে যায়। অর্ষা রোশানের কথা শুনে ওকে কিল মেরে বলে, আমার চুড়ি লাগবে, তা ওই মেলার চুড়ি। না নিয়ে গেলে থাক, আমি নিয়ে যাচ্ছি। অর্ষা রাগ করে হাঁটা দেয়। রোশান হতাশ হয়। বাইক নিয়ে অর্ষার কাছে এসে বলে, ওর হুট করে বৃষ্টি আসতে পারে, তোকে মেলায় ঘুরিয়ে সোজা বাড়ি যাব। অর্ষা আকাশের দিকে তাকিয়ে দেখে আসলেই আকাশের অবস্থা তেমন ভালো না। সে উঠে বসে। রোশান যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা এত সুন্দর যা অর্ষা বলে বোঝাতে পারবে না। বিলের মাঝে রাস্তাটা। আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। বিলের ভেতরে নৌকা নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে। অর্ষা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সব। তার ইচ্ছে করছে প্রকৃতির মাঝেই ডুব দিতে। গ্রামটা এত সুন্দর যে অর্ষা সবকিছু ছবি তুলে ফোনে স্মৃতি হিসেবে রেখে দেয়। সেও আজ গ্রামের অপরূপ সৌন্দর্যে হারিয়ে আছে। মেলার সামনে এসে দুজন নেমে ভেতরে ঢোকে। রোশান অর্ষার হাত ধরে নেয়। মাঝে মাঝে সে ভাবে অর্ষা বড় হলেও সে অর্ষাকে বড় ভাইয়ের মতো আগলে রাখছে। দুজন মেলায় কিছুক্ষণ ঘুরে অর্ষা চুড়ির দোকানে ঢোকে। লাল, গোলাপি, কালো, হলুদ, সবুজ রঙের 5 জোড়া চুড়ি কিনে নেয়। রোশান বিরক্ত হয়। কিছু বলতেও পারবে না। কিছু বলতে গেলেই মায়ের ফ্রি। অর্ষা চুড়ি কিনতে পেরে বেশ খুশি।
তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দুই ভাই বোন কিছুক্ষণ মেলায় ঘুরে বাড়ির উদ্দেশ্যে বের হয়। ইরহাম ছুটির দিনে নিজে একা বের হয় ঘুরতে। শুক্রবার দিনটায় সে নিজের প্রিয় জায়গায় যায়। জ্যামে আটকে থাকার কারণে গাড়িতে বসে বিরক্ত হচ্ছিল ইরহাম। বিরক্ত নিয়ে বাইরে তাকাতেই বিরক্ত হওয়া হয়ে একরাশ মুগ্ধতার ভালো লাগা ভিড় করে মনের আঙিনায়। ইরহাম দূরে চুল খোলা এক নারীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরহামের অদ্ভুত এক অনুভূতি হয়। মেয়েটা পেছনে ফিরে একটা ছোট মেয়ের সাথে কথা বলছে, চুলগুলো বাতাসে উঠছে, হাত নাড়ানোর ফলে চুড়িগুলোও নড়ছে। মুখে মাস্ক পরার কারণে চোখগুলো কয়েক সেকেন্ড দেখার সৌভাগ্য হয় ইরহামের। ভালো করে দেখবে তার আগেই গাড়ি চলতে শুরু করে। আগে তো এমন অনুভূতি হয়নি। কে তুমি মেয়ে? এক দেখাতেই আমার হৃদয়ে ঝড় তুলে দিলে মেয়ে তুমি।